গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প স্টেলা। স্টেলার চতুর্থ পর্ব আজ। পরম সুখে কেটে যেতে লাগলো আমাদের দাম্পত্য জীবন। সিনিকেরা বলে হানিমুনের পরেই নাকি বিয়ের সুখ মরে যায়, কিন্তু কই, এত বছর পরেও তো সেই সুখের স্মৃতি আমার কাছে এতটুকু মলিন হয়নি। অবশ্য এ কথা ঠিক, পরিপূর্ণ সুখের ভাগ্য নিয়ে মানুষ এই পৃথিবীতে আসেনি। বিয়ের দিনটিতেও কেমন একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল, তা তো আগেই বলেছি। বিয়ের 3 দিন পরেই স্ট্রোক হলো মিস্টার কার্সনের। মাঝের ঘরটিতে খেতে এসে দেখি একটা সোফায় হেলান দিয়ে পাথরের মতো বসে আছেন তিনি। প্রথমটায় ভাবলাম তিনি বুঝি মারা যাচ্ছেন, কিন্তু পরিস্থিতি আসলে অতটা খারাপ ছিল না। বরং দিন চারেকের মধ্যে প্রায় সুস্থ হয়ে উঠলেন তিনি। তবে স্মৃতিশক্তি হারিয়ে গেল তাঁর। মাঝে মাঝে শুধু স্টেলাকে কিংবা আমাকে চিনতে পারেন। অদ্ভুত ব্যাপার হলো, টোটাকে তিনি একটুও ভুলেননি, কেবল নিজের মেয়ে বলে ভাবতে লাগলেন তাকে। এই এতটুকু ভুল হয়ে গেল। মাঝে মাঝে টোটার কাছে জানতে চাইলেন ওর মা কোথায়। এরকম অবস্থা চলল মাস 7। ক্রমে ক্রমে আরো দুর্বল হয়ে পড়লেন তিনি। তার এই অবস্থায় তাকে ছেড়ে যাবার প্রশ্নই ওঠে না। কিন্তু ভীষণ একটা ভয় দানা বেঁধে উঠতে লাগলো আমার মনে। বারবার মনে হতে লাগলো স্টেলাকে যত তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া যায় ততই ভালো। অবশেষে একদিন আকস্মিকভাবে ঘটে গেল ঘটনাটা। সেদিন সন্ধ্যায় মিস্টার কার্সনের বিছানার পাশে বসে আছি আমরা। হঠাৎ উঠে বসে ভালো মানুষের মতো জোরালো গলায় কথা বলে উঠলেন তিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বললেন তিনি। তোমাকে তো ক্ষমা করে দিয়েছে অনেক আগেই। হ্যাঁ হ্যাঁ, সবই শুনেছি আমি। অনেক কষ্ট পেয়েছো তুমি। আহারে, শরীরটা পেছন দিকে এলিয়ে পড়ল তার। প্রাণবায়ু বেরিয়ে গেছে। সন্দেহের কোনো অবকাশ রইল না। কথাগুলো তিনি বলেছিলেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে। বহুদিন আগে হারানো স্ত্রীর স্মৃতি চকিতে ফিরে এসেছিল তার মুমূর্ষ চেতনায়। বাবাকে হারিয়ে স্টেলার যে অবস্থা হলো, ভয় পেয়ে গেলাম হঠাৎ করে ওর না আবার কিছু একটা হয়ে যায়। অবশ্য ওর এই শোক অত্যন্ত স্বাভাবিক। আমি এখানে আসার আগ পর্যন্ত পৃথিবীতে বাবাই ছিল ওর একমাত্র সাথী। শোকের ছায়া নেমে এলো আদিবাসীদের মাঝেও। অবনত মস্তকে তারা এলো তাদের বাবাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে। সত্যিকারের পিতা হারানোর ব্যথায় স্তব্ধ হয়ে গেছে পুরুষেরা। মেয়েরা কাঁদছে অঝরে। স্বাভাবিক রয়েছে শুধু ইন্দাবা জিম্বি। সে বলল, কাঠের গুরুর মতো পড়ে থাকার চেয়ে সর্দারের মরে যাওয়াটাই ভালো হয়েছে। তার বরং উচিত ছিল আরো আগেই মরে যাওয়া। পরদিন একটা জলপ্রপাতের কাছে কবর দেওয়া হলো মিস্টার কার্সনকে। ভীষণ কাঁদতে লাগলো স্টেলা। রাতে বেশ গরম পড়ায় বাইরে বেরিয়ে ধূমপান করছি, এমন সময় ইন্দাবা জিম্মি এসে উপু হয়ে বসলো আমার পায়ের কাছে। কি ব্যাপার ইন্দাবা জিম্বি, জানতে চাইলাম আমি। মাকুমা যান, রওনা কবে দেব? জানি না, জবাব দিলাম আমি। স্টেলার শরীর ভালো নেই, কিছুদিন দেরি তো করতেই হবে আমাদের, তাই না? না মাকুমা যান, মোটেই দেরি করা চলবে না। তার শরীর ভালোই আছে, রওনা দিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। কি বলতে চাও তুমি? আমাদের যাওয়াটা কি এতটাই জরুরি? জরুরি এই জন্যই যে, সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখে নিয়ে নিচু গলায় বলল সে, হাজার হাজার বেবুন ফিরে আসছে আবার। ওরা তো আগে থেকেই ছিল এখানে, বললাম আমি। হ্যাঁ তা ছিল, বলল সে, কিন্তু তোমার বিয়ের পর 2-1টা ছাড়া প্রায় সবগুলোই চলে গিয়েছিল। এখন আবার ফিরে এসেছে তারা। মনে হয় পৃথিবীর সবগুলো বেবুন যেন হাজির হয়েছে এখানে। পাহাড়গুলো একেবারে কালো হয়ে গেছে বেবুনে। আর কিছু, বললাম আমি। মনে হলো আরো কিছু যেন বলতে চায় বুড়ো। একদল বেবুনকে দেখে তো ভয় পাবার কোনো কারণ আছে বলে তো মনে হয় না। কারণ আছে মাকুমা যান, বেবুন মেয়ে হেনরিকাও ফিরে এসেছে ওদের সাথে। ধীরে ধীরে হেনরিকার কথা প্রায় ভুলে গিয়েছিলাম।
স্টেলার ভালোবাসা আর ওর বাবার অসুস্থতা দখল করে নিয়েছিল আমার সমস্ত সময়। ভীষণভাবে চমকে উঠলাম বরুর কথা শুনে। তুমি জানলে কিভাবে? জিজ্ঞেস করলাম আমি। শুধু জানা নয়, নিজের চোখে দেখেছি ওকে মাকুমা যান। বেবুনের চামড়া গায়ে দিয়ে মুখে কালো রং মেখে বেবুনের ছদ্মবেশ নিয়েছে ও, কিন্তু শরীরের আকৃতি দেখেই চিনে ফেলেছে ওকে। তাছাড়া অসাবধানতাবশত একবার উপরের চামড়া সরে গিয়ে নিচ থেকে সাদা চামড়ায় বেরিয়ে পড়েছিল ওর। মাকুমা যান, বেবুনদের সাথে নিয়ে যখন ফিরে এসেছে শয়তানিটা, নিশ্চয়ই অশুভ কোনো উদ্দেশ্যেই এসেছে। এখন বুঝতে পারছো তো রওনা দেওয়াটা কেন জরুরি? হ্যাঁ, বললাম আমি। যদিও বুঝতে পারছি না বেবুনদের নিয়ে আমাদের এমন কি ক্ষতি করতে পারে সে, তবু মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়াটাই ভালো। শোনো ইন্দাবা জিম্বি, আপাতত স্টেলাকে এসব কিছু বলো না। ওকে অযথা আতঙ্কিত করে তুলতে চাই না আমি। কথাটা মোড়লদের জানিয়ে দাও, আর লক্ষ্য রেখো দিনরাত যেন 4-5টা পাহারা দেয় ওরা। আগামীকাল ওয়াগনগুলো গোছগাছ করে পরশু রওনা দেব। চলে গেল ইন্দাবা জিম্বি। চূড়ান্ত অস্থিরতা পেয়ে বসল আমাকে। আবার ফিরে এসেছে হেনরিকা। আমি জানি সে বেবনদের সাথে কথা বলতে পারে, কিন্তু তাই বলে কি সে যা বলবে বেবনরা তাই শুনবে? ভয় অনেকটা কমে গেল এ কথা ভেবে। তবু রওনা দেবই, শরীর যতই দুর্বল হোক। সাড়ে টানা ওয়াগনে করে নিশ্চয় যেতে পারবে স্টেলা। হেনরিকা ক্ষতি করতে পারবে কি না সেটা পরের কথা, কিন্তু ওর উপস্থিতি কেমন যেন অশুভ মনে হচ্ছে আমার কাছে। সুতরাং স্টেলার কাছে গিয়ে বললাম খুব শীঘ্রই রওনা দিতে চাই। ওর বাবার অন্তিম ইচ্ছেটা পূরণ করা আমাদের কর্তব্য। স্টেলা বলল, যাত্রা করার পক্ষে শরীর যথেষ্ট সুস্থ আছে তার। তাছাড়া বাবা যেহেতু বেঁচে নেই, তাই এখান থেকে চলে যেতে পারলেই সে খুশি। রাতটা কাটল ভালোভাবেই। পরদিন সকালে উঠেই জোগাড় যন্ত্র শুরু করলাম। আমরা চলে যাব এ কথা শোনার সাথে সাথে মুখ শুকিয়ে গেল আদিবাসীদের। আগামী বছরেই আবার ফিরে আসব বলে কোনো মতে শান্ত করলাম তাদের। ওরা বলল, শৈশব থেকে বাবা তাদের লালন পালন করেছে। বাবার আশ্রয়ে এতদিন ওরা নিশ্চিন্তেই ছিল, কিন্তু বাবা মারা গেল, মাথার উপরে আর কেউ রইল না। তবু আশা ছিল মাকুমাজান তাদের দায়িত্ব নেবে, কিন্তু সেও চলে গেলে তাদের দেখবে কে? সাদা মানুষ সাথে থাকার জন্য অন্য উপজাতিরা এতদিন আক্রমণ করার সাহস পায়নি, কিন্তু এবারে তারা একযোগে আক্রমণ করে খেয়ে ফেলবে তাদের সবাইকে, ইত্যাদি ইত্যাদি। মুখে কিছু না বললেও মনে মনে স্বীকার করতেই হলো তাদের ভয়টা খুব একটা অমূলক নয়। খাবারের জন্য দুপুরে ঘরে ফিরে স্টেলা বলল, বিকেলের আগে সে সবকিছু গোছগাছ করে নিতে চায়। ওকে একা কোথাও যাবার ব্যাপারে নিষেধ করতে চেয়েও থেমে গেলাম। অযথা ওকে আতঙ্কিত করে কি লাভ? বললাম, বেশ, যথাসম্ভব তাড়াতাড়ি ফিরে এসে আমি ওকে সাহায্য করব। খাওয়া দাওয়া সেরে গেলাম আদিবাসীদের ক্রালে। ওয়াগন টানার জন্য মিস্টার কার্সনের গরুগুলো নিতে হবে, কিন্তু পালে পালে গরুর ভেতর থেকে মিস্টার কার্সনের গরুগুলো বেছে বের করা কি কম ঝাঁকি? সূর্যাস্তের কিছু আগে হাল ছেড়ে দিলাম আমি। বাকি কাজটুকুর ভার ইন্দাবা জিম্বির উপর ছেড়ে দিয়ে ঘোড়া ছুটালাম বাড়ির দিকে। পৌঁছে আস্তাবলের একটা ছেলের হাতে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে ভেতরে ঢুকলাম। সারা মেঝেতে ছড়িয়ে আছে জিনিসপত্র, কিন্তু স্টেলা নেই। প্রথমে শোবার ঘরে গেলাম, তারপর একে একে সব ঘরে। কোথাও পাত্তা নেই ওর। বাগানে গিয়ে একজন কাফরিকে জিজ্ঞেস করলাম সে স্টেলাকে দেখেছে কিনা। হ্যাঁ, বলল সে, হাতে কিছু ফুল নিয়ে। ছোট্ট সাদা মেয়েটি সহ সে গেছে বাবার কবরের দিকে। তখন সূর্য ছিল ওখানে। পাহাড়ের এমন একটা জায়গার দিকে আঙ্গুল নির্দেশ করল সে, যাতে বোঝা গেল ওরা গেছে ঘন্টা দেড়েক আগে। দুটো কুকুরও গেছে তাদের সাথে। কবরটা বাড়ি থেকে সিকি মাইলের মতো দূরে। ছুটতে শুরু করলাম কবরের দিকে। মেয়ে তার বাবার কবরে ফুল দিতে গেছে, এই ঘটনা অবশ্য উদ্বিগ্ন হবার কিছু নেই, তবু উদ্বিগ্ন না হয়ে পারলাম না। কবরের কাছাকাছি যেতে দেখা হলো একজন আদিবাসীর সাথে। চোখ ঘষতে ঘষতে হাই তুলছিল সে, অর্থাৎ এতক্ষণ ঘুমোচ্ছিল,
ক্রালের আশেপাশে পাহারা দেওয়ার জন্যই আমি নিযুক্ত করেছিলাম ওকে। জানতে চাইলাম সে স্টেলাকে দেখেছে কিনা। বলল, দেখেনি অবশ্য। ওর যে অবস্থা তাতে সেটা না দেখাই স্বাভাবিক। যাই হোক, ধমক না দিয়ে আমাকে অনুসরণ করতে বললাম ওকে। কবরের কাছে পৌঁছতেই দেখলাম ফুলগুলো পড়ে আছে কবরের উপর, তার পাশেই টোটার চামড়ার চটির চিহ্ন। কিন্তু ওরা গেল কোথায়? দৌড়ে এখান থেকে খানিকটা সরে গিয়ে গলা ফাটিয়ে ডাকলাম, কিন্তু সাড়া দিল না কেউই। ইতিমধ্যে চিহ্ন ধরে এগিয়ে গেছে আদিবাসীটা। 100 গজের মতো এগোনোর পর শতশ্রেণীর ধারে কিছু মেমোসো ঝোপের কাছে পৌঁছে চিৎকার করে উঠল সে। এক দৌড়ে গিয়ে পৌঁছালাম সেখানে। নরম মাটির উপর পরিষ্কার ফুটে আছে 3 জোড়া পদচিহ্ন, স্টেলার, টোটার এবং হেনরিকার। একটু দূরে পড়ে আছে 2টো কুকুরের ছিন্ন ভিন্ন দেহ। পাশেই গলায় কুকুরের কামড় খাওয়া এক মুমূর্ষ বেবুন। চারদিকে দেখা যাচ্ছে অসংখ্য বেবুনের পদচিহ্ন। কি ঘটেছে কল্পনা করে শিউরে উঠলাম। হেনরিকার আদেশে আমার স্ত্রী আর টোটাকে গোপন করে গুহায় নিয়ে গেছে বেবুনের দল। হয়তো শেষ পর্যন্ত ওখানে মেরে ফেলা হবে তাদের, কিংবা বন্দি করে রাখা হবে অনাহারে তিলে তিলে মারার জন্যে। মুহূর্তের মধ্যে সারা শরীর অবশ হয়ে এলো আমার। কিন্তু এখন তো হতাশ হলে চলবে না। আদিবাসীটাকে বললাম দৌড়ে গিয়ে ঘটনা সবাইকে জানিয়ে দিতে। এখনই যেন ওরা আসে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে। বন্দুকগুলো আনতে বললাম। তীর বেগে দৌড় দিল সে। আমি এগোতে লাগলাম চিহ্ন অনুসরণ করে। স্টেলাকে নিয়ে যাওয়া হয়েছে টেনে হেঁচড়ে। টোটাকে নিশ্চয়ই বয়ে নিয়ে গেছে, কারণ ওর পায়ের দাগ চোখে পড়ছে না। পানির ধারে গিয়ে উধাও করে গেছে চিহ্ন। পানি এখানে অগভীর। চিহ্ন লুকানোর জন্য এই পথ ধরে এগিয়েছে তারা। শ্যাওলা পড়া একটা পাথর উল্টে গেছে তাদের পা লেগে। ওদের দেখা পাবার প্রতারক আশায় তীর ধরে এগোলাম কিছু দূর। হঠাৎ উপর দিকের একটা চুরু থেকে ভেসে এলো গর্জন। তারপর একের পর এক গর্জনে ভরে উঠল গোটা জায়গাটা। পথ রোধ করার জন্য লোকানোর আশ্রয় ছেড়ে বেরিয়ে এসেছে বেবুনের দল। এখন খালি হাতে এগোনোটা চরম বোকানময় হবে। এই কুকুর দুটোর মতোই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে ওরা। সুতরাং ঘুরে সোজা দৌড় দিলাম ক্রালের উদ্দেশ্যে। কাছে আসতে দেখি ইতিমধ্যে বর্ষা আর লাঠি নিয়ে তৈরি হয়ে গেছে আদিবাসীরা। ক্রালে পৌঁছতেই দেখা হলো ইন্দাবা জিম্পির সাথে। সারা মুখ থমথম হয়ে আছে ওর। শেষ পর্যন্ত অশুভ ঘটনাটা ঘটলই, তাই না মাকুমাজান? বলল সে। হ্যাঁ, জবাব দিলাম আমি। সাহস হারিও না মাকুমাজান, আবার বলল সে। তার আবার ছোট্ট মেয়েটির কেউ মরেনি। ওদের খুঁজে পাবো আমরা, মনে রেখো। হেনরিকা তাকে ভালোবাসে, সুতরাং তার কোনো ক্ষতি সে হতে দেবে না। হেনরিকা শুধু তোমার কাছ থেকে ওকে সরিয়ে রাখতে চায়। ঈশ্বর, তাই যেন হয়। গুঙ্গিয়ে উঠলাম আমি। আলো কমে আসছে। ঘণ্টা 3 মধ্যেই চাঁদ উঠবে, বলল সে। আমরা সন্ধান চালাবো সেই আলোতেই। এখন রওনা দিয়ে কোনো লাভ নেই। ওই দেখো, সূর্য ডুবে যাচ্ছে। সবাইকে একত্র করো। খাওয়া দাওয়া সেরে রওনা দিলেই চলবে, অযথা তাড়াহুড়া করো না মাকুমাজান। ওর উপদেশ মানাটাই যুক্তিযুক্ত মনে করলাম। এখন খেতে পারবো না বলে কিছু খাবার নিলাম সাথে। এছাড়া খানিকটা দড়ি আর যেন তেন ভাবে তৈরি একটা স্ট্রেচারও নেওয়া হলো। ওদের যদি পাওয়া যায়, কেউ হেঁটে আসতে পারবে বলে মনে হয় না। ও, কোনোভাবে যদি ওদের খুঁজে পাই। সময় কাটতে লাগলো অত্যন্ত ধীর গতিতে। অবশেষে যেন কয়েক যুগ পরে উঁকি দিল চাঁদ। রওনা দিলাম আমরা। সব শুদ্ধ লোক হলো শখানেক, কিন্তু বন্দুক মাত্র 5টা। মিস্টার কার্সনের 4টি আর আমার এলিফ্যান্ট রোয়ার। যেখান থেকে স্টেলাকে ধরে নিয়ে গেছে বেবনেরা, শতশ্রেণীর পাশেই সেই জায়গাটায় গিয়ে পৌঁছলাম আমরা। কুকুর দুটোর ছিন্ন ভিন্ন দেহ আর ধস্তাধস্তি চিহ্ন দেখে আদিবাসীরা শপথ নিতে লাগলো যে তারা বেঁচে থাকুক কিংবা নাই থাকুক,
এখানকার সমস্ত বেবুনকে শেষ না করা পর্যন্ত তারা থামবে না। শপথ নিলাম আমিও। চিহ্ন যথাসম্ভব অনুসরণ করে সুতশ্রেণীর তীর ধরে এগিয়ে চললাম আমরা। কিন্তু পাথরে মাটিতে চিহ্ন খুঁজে বের করা কি সহজ কথা? তবু হাল ছাড়লাম না আমরা। সারা রাত চন্দ্রালোকিত উপত্যকায় খোঁজাখুঁজি চলল, কিন্তু কিছুই লাভ হলো না। অবশ্য একটা আশা করাও অন্যায়। এত বড় একটা পাহাড়ি এলাকায় দুজন মেয়েকে সহজে খুঁজে পাওয়া যাবে? হারিয়ে গেছে ওরা, সম্ভবত চিরতরে। ঘুরতে ঘুরতে রাত কেটে গিয়ে ভোর হলো। এক সময় দেখা গেল যেখান থেকে খোঁজাখুঁজি শুরু করেছি আবার সেই জায়গায় ফিরে এসেছি আমরা। ক্লান্তিতে ভেঙে পড়া শরীর নিয়ে বসে পড়লাম সবাই। সাথে করা আনা খাবার চেটেপুটে খেয়েও খিদে মিটল না আদিবাসীদের। আরও খাবার আনার জন্য কিছু লোককে ক্রালে পাঠিয়ে দিল তারা। ভাঙ্গা হৃদয় একটা পাথরের উপর চুপচাপ বসে রইলাম। তখনকার অনুভূতি বর্ণনা করার শক্তি আমার নেই। কেউ এরকম অবস্থায় পড়লেই কেবল আমার মানসিক অবস্থার কিছুটা আঁচ করতে পারবে। সোজা সামনের দিকে তাকিয়ে আমার পাশেই বসে আছে ইন্দাবা জিম্বি, যেন উপলব্ধি করতে চাইছে পরিস্থিতিটা। চট করে একটা কথা মনে পড়ে গেল আমার। গুরু অনেক শক্তি ধরে এই বরুর। অভিযানের সময় অনেক ভবিষ্যৎবাণী করেছে সে, যেগুলোর প্রত্যেকটি সত্য বলে প্রমাণিত হয়েছে। জুলুদের সাথে লড়াইয়ের পর আমাকে উত্তর দিকে রওনা দিতে বলেছিল সে। বলেছিল বেবুনে ভর্তি একটা পাহাড়ি এলাকায় একজন সাদা মানুষের দেখা পাবো আমরা। সুতরাং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিশ্চয় সাহায্য করতে পারবে সে। অন্তত চেষ্টা করে দেখতে তো দোষ নেই। ইন্দাবা জিম্বি, বললাম আমি, তুমি প্রায় বলো এমন অনেক কিছু তুমি দেখতে পাও যা দেখা আমাদের সাধ্যের বাইরে। অন্তত অদ্ভুত কিছু কাণ্ড যে তুমি করতে পারো সে তো আমি নিজের চোখে দেখেছি। এখন এই পরিস্থিতিতে কি তুমি আমাকে সাহায্য করতে পারবে? যদি স্টেলাকে উদ্ধার করতে পারো আমাদের গরুগুলোর অর্ধেক দিয়ে দেব তোমাকে। আমি বক বক করি না মাকুমা যান, বলল সে। যা পারি করে দেখাই। তাছাড়া সাধারণ ওজাদের মতো কাজ করে কোনো পারিশ্রমিকও দাবি করি না। তুমি আমার সাহায্য চেয়ে ভালোই করেছো মাকুমা যান। সাহায্য না চাইলে কাউকে সাহায্য করি না আমি। করা চলে না, করলে আমার আত্মা কষ্ট হবে। মজার ব্যাপার কি জানো, একটু আগে সাহায্য চাইলে না করে দিতে হতো তোমাকে, কারণ যে পাতা ছাড়া এই কাজ করা যায় না সেটা খুঁজে পেলাম এই মাত্র। হাত বাড়িয়ে অপরিচিত এক মুঠো পাতা দেখালো সে। পাতাগুলোর গায়ে কাঁটা আছে, চেহারা অনেকটা সাধারণ নেট্রেলের মতো। মাকুমা যান, আবার বলল সে, সবাইকে সরে যেতে বলো, তারপর আমার সাথে চলো পানির ধারে ওই ছোট্ট ফাঁকা জায়গাটায়। চলে গেল ইন্দাবা জিম্বি। আমি ওর কথা মতো সবাইকে খানিকটা সরে যেতে বলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখি তীরের কাছাকাছি একটা গাছের ছায়ায় আগুন জ্বেলেছে সে। ওখানে বসো মাকুমা যান। আগুনের কাছে একটা পাথর দেখিয়ে বলল সে। আমি যাই করি তাই দেখে বিস্মিত বা আতঙ্কিত হইও না। যদি হও আমার সমস্ত চেষ্টা বিফলে যাবে। বসে চুপচাপ লক্ষ্য করতে লাগলাম ওর কার্যকলাপ। আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার পর সম্পূর্ণ দিগম্বর হয়ে জলাশয়টায় ঝাঁপিয়ে পড়ল সে। গোসল সেরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফিরে এলো আবার। তারপর আগুনের উপর ঝুঁকে পড়ে কাঁটাওয়ালা সেই পাতাগুলোর খানিকটা পরে দিল মুখে। পাতাগুলো কচমচ করে চিবোতে চিবোতে বিড়বিড় করে কি যেন বলল সে। এরপর অবশিষ্ট পাতাগুলো ফেলে দিল আগুনে। ঘন ধোঁয়া উঠতে লাগলো, কিন্তু মাথা না সরিয়ে বড় বড় শ্বাসে সেই ধোঁয়া টেনে নিতে লাগলো সে। দেখতে দেখতে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হলো বরুর। ফুলে উঠল বুক আর গলার শিরাগুলো। হাঁসফাঁস করতে লাগলো সে। দরদর করে পানি পড়তে লাগলো চোখ দিয়ে। মনে হলো দুটো চোখই যেন যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। হঠাৎ জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে গেল সে। ভীষণ ভয় পেয়ে গেলাম আমি। উঠে ছুটে যেতে লাগলাম ওর কাছে, কিন্তু ঠিক তখনই মনে পড়ে গেল সাবধান বাণী। বসে রইলাম শান্ত হয়ে। মৃতের মতো মাটির উপর শটান হয়ে পড়ে রইল ইন্দাবা জিম্বি। ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে উঠতে লাগলো তার।
যেন রাইগার মেট্রিসের প্রকোপ শুরু হয়ে গেছে। কিন্তু আমাকে হতবাক করে দিয়ে আবার নমনীয়তায় ফিরে পেল অঙ্গ প্রত্যঙ্গগুলো। তারপর হঠাৎ করে পচে যাওয়ার চিহ্ন দেখা দিল বুকের উপর। ক্রমে বিস্তৃত হতে লাগলো সেই চিহ্ন। মাত্র 3 মিনিটের মধ্যে নীল হয়ে বীভৎস রূপ ধারণ করল দেহটা। বিস্মিত হয়ে দেখতে লাগলাম এই অদ্ভুত দৃশ্য। ভেবে পেলাম না আর কি পরিবর্তন হবে ওর দেহের। হয়তো আমার চোখের সামনেই ধুলো হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে ইন্দাবাজিম্বি। কিন্তু একটু পরেই আবার স্বাভাবিক রং ফিরে পেতে লাগলো ওর দেহ। তারপর আবার শক্ত হয়ে উঠল অঙ্গ প্রত্যঙ্গ, আবার নমনীয় হয়ে গেল। অবশেষে শান্তভাবে উঠে বসল ইন্দাবাজিম্বি। প্রচণ্ড বিস্ময়ে বাক রোধ হয়ে গেল আমার। হাঁ করে শুধু তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। মাকুমা যান, পাখির মতো মাথাটা এক পেশে কাত করে পাকা চুলগুলো হাস্যকর ভঙ্গিতে দোলাতে দোলাতে বলল সে। চিন্তার কোনো কারণ নেই, আমি তাকে দেখতে পেয়েছি। কাকে? বললাম আমি। কাকে আবার? তোমার বউ আর ছোট্ট মেয়েটিকে। খুবই ভয় পেয়েছে তারা, কিন্তু আছে ভালোই। বেবুন মেয়ে নজর রাখছে ওদের উপর। উন্মাদ হয়ে গেছে সে, তবু তার আদেশ পালন করছে বেবুনেরা। প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে তারা। তাই আমি গিয়ে ফিসফিস করে ওর কানে কানে বললাম যে ভয় পাবার কিছু নেই, একটু পরেই তুমি যাচ্ছ ওকে উদ্ধার করতে। আর তুমি না পৌঁছা পর্যন্ত ওকে এমনভাবে ভাব দেখাতে বললাম যেন হেনরিকা পাশে থাকায় খুব ভালো লাগছে তার। তুমি গিয়ে তার কানে কানে কথা বলেছ? বললাম আমি। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বা মাকুমা যান, তাহলে তোমার চোখের সামনে আমার দেহ পচে যাবার মতো হয়েছিল কিভাবে? বুঝতে পারোনি, তাই না? তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি। মরে গিয়েছিলাম আমি। তারার সাথে কথা বলার জন্য দেহের সমস্ত শক্তি শুষে দিতে হয়েছিল আমাকে। কাজটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো মাকুমা যান। একটু ভুল হলে আর বাঁচার কোনো উপায় থাকতো না। তোমরা সাদা মানুষেরা ভাবো সবাই জেনে ফেলেছ, কিন্তু আসলে তা নয়। আকাশের সব কিছু খুঁটিয়ে দেখলেও পায়ের কাছে পড়ে থাকা জিনিসটি তোমাদের চোখে এড়িয়ে যায়। আমার কথা একেবারেই বিশ্বাস হচ্ছে না, তাই না মাকুমা যান? না হবারই কথা। বেশ, জিনিসটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। তারার পরনের কিছু, কিংবা সে স্পর্শ করেছে এমন কিছু জিনিস আছে তোমার কাছে? এক মুহূর্তে ভেবে বললাম, চুল আছে এক গোছা। চুলগুলোই চাইল সে। বের করে দিলাম পকেট থেকে। চুলগুলোতে আগুন ধরিয়ে দিল সে। তারপর সেই চুল পোড়া ছাই সংগ্রহ করলো বাম হাতে। এরপর সেই পাতা পিষে রস বের করে ছাইগুলো ভালোভাবে মেশালো রসের সাথে। অবশেষে বলল, এবার চোখ বন্ধ করো মাকুমা যান, দেখি। চোখ বন্ধ করতে সেই পদার্থটা সে লাগিয়ে দিল চোখের পাতায়। প্রথমটায় জ্বালা করে উঠল চোখ। তারপর অদ্ভুতভাবে ঝিমঝিম করতে লাগলো মাথা। একটু পরে অবশ্য এসব উপসর্গ দূর হয়ে গেল, কিন্তু মনে হলো দেহটা যেন শূন্যে ভাসছে। হাত ধরে আমাকে সুতশ্রেণীর তীরে নিয়ে গেল ইন্দাবাজিম্বি। পানি একেবারে ঝকঝক করছে। পানির দিকে তাকিয়ে দেখো মাকুমা যান। কোনো সুদূর থেকে যেন ভেসে এলো ইন্দাবাজিম্বির কণ্ঠ। তাকালাম। পানি কালো হয়ে আবার পরিষ্কার হয়ে গেল। ধীরে ধীরে সেখানে ফুটে উঠল একটা ছবি। দেখতে পেলাম একটা গুহা, ভেতরে আগুন জ্বলছে। আর সেই গুহার দেয়ালে হেলান দিয়ে আছে স্টেলা। তার পোশাক ছিঁড়ে ন্যাকড়ার মতো হয়ে ঝুলছে, মুখ ফ্যাকাশে। সম্ভবত দীর্ঘক্ষণ ধরে কাদার ফলে লাল হয়ে আছে চোখের পাতা, কিন্তু ঘুমোচ্ছে সে। একবার মনে হলো ঘুমের মধ্যেই যেন বিড়বিড় করে উচ্চারণ করলো আমার নাম। পাশেই ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে ছোট্ট টোটা। এক টুকরো চামড়ায় ঢাকা তার শরীর। সে কিন্তু ঘুমোয়নি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এতটুকু বাচ্চা ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে গেছে। আগুনের পাশে বসে কাঠের একটা পাত্রে রান্না করছে হেনরিকা। তার গায়ে বেবুনের চামড়া জড়ানো, মুখে কালো রং করা। অবশ্য সেই রং ফিকে হয়ে এসেছে অনেকখানি। রান্নার ফাঁকে ফাঁকে সে চেয়ে দেখেছে স্টেলার দিকে। দু চোখে উন্মাদের স্পষ্ট ছাপ। টোটের দিকে তাকাতেই দাঁত কিরমির করল সে, সম্ভবত ঘৃণায়।
গুহার মুখ ও তার চারপাশে গিজগিজ করছে বেবনের মাথা। একটা বেবনের দিকে চেয়ে ঘুতঘুত করে কি যেন বলল হেনরিকা। তৎক্ষণাৎ হুকুম তামিল করতে লাফাতে লাফাতে এসে হাজির হলো জানোয়ারটা। পাশ থেকে তুলে কাঠের অন্য একটা পাত্র তার হাতে দিল হেনরিকা। চলে গেল সে। এই সময় ধীরে ধীরে অস্পষ্ট হইতে লাগলো দৃশ্য। ঝাপসাভাবে শুধু দেখতে পেলাম পাত্রটাতে পানি ভরে ফিরে আসছে বেবনটা। উধাও হয়ে গেল দৃশ্য। তীক্ষ্ণ চোখে তাকালাম পানির দিকে, কিছুই দেখা গেল না। আর মাথা তুলতে দেখি হাসি মুখে চেয়ে আছে ইন্দাবাজিম্বি। অনেক কিছুই দেখলে, তাই না? বলল সে। হ্যাঁ, এটুকু বলে চুপ করলাম আমি। বলার কি বা আছে আর? অবশেষে শুধু জানতে চাইলাম পথ চিনে গুহাটায় সে যেতে পারবে কিনা। মাথা ঝাঁকালো সে, বলল, পারবো, কিন্তু পথ খুবই ঘোরালো। ওখানে যেতে হলে দড়ির সাহায্য নিতে হবে। তাহলে চলো, এখনই রওনা দেয়া যাক। খাওয়া তো হয়ে গেছে সবার? মাথা ঝাঁকালো সে। আমি উঠে গিয়ে তৈরি হতে বললাম সবাইকে। বললাম, ইন্দাবাজিম্বির গুহার পথ চেনে। সাথে সাথে সাত সাত রব পড়ে গেল আদিবাসীদের মধ্যে। তারা বলল, ইন্দাবাজিম্বি যদি তাদের গুহার কাছে নিয়ে যেতে পারে, তাহলে তারাকে উদ্ধার করতে আর কোনো অসুবিধে হবে না। উৎফুল্ল মেজাজে রওনা দিলাম আমরা। বিশেষ করে আমি এতটাই মনোবল ফিরে পেলাম, চলতে চলতে খেয়ে ফেলাম দুটো সেদ্ধ ভুট্টা। উপত্যকা পেরিয়ে মাইলখানেক এগোনোর পর হঠাৎ ডান দিকে মন নিল ইন্দাবাজিম্বি। এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গিরিখাত। পথ এবার এগিয়ে চলল সেগুলোরই একটা পাশ দিয়ে। গিরিখাতের পর গিরিখাত পেরিয়ে গেলাম আমরা। সবার সামনে এগিয়ে চলেছে ইন্দাবাজিম্বি। এক মুহূর্তের জন্য গতি কমছে না, যেন কোনো হাউন্ড ছুটে চলেছে শিকারের গন্ধ পেয়ে। অবশেষে ঘণ্টা তিনেক হাঁটার পর বিশাল চুরুটার উত্তর দিকের উপত্যকায় গিয়ে পৌঁছালাম আমরা। উপত্যকাটার এক পাশে বিরাট বিরাট পাথরের টুকরো, অন্য পাশে খাড়া হয়ে উঠে গেছে নিরেট পাথরের দেয়াল। ওই দেয়ালের ধার দিয়ে মাইল দুয়েক এগোনোর পর হঠাৎ থেমে দাঁড়ালো ইন্দাবাজিম্বি। ওই যে সেই জায়গা। চুরুর গায়ের একটা ফাঁকা জায়গার দিকে নির্দেশ করল সে। ডিম্বাকার ফাঁকা জায়গাটায় মাটি থেকে ফুট 40 উঁচুতে। চুরুর গায়ের ঝোপঝাপ ও লতা পাতায় আংশিক ঢাকা পড়ে আছে। 10 ফুট বাই 10 ফুট চওড়া জায়গাটা। আমার চোখ খুবই তীক্ষ্ণ, তবু বড় ওই পাহাড়টায় সেখানে যেখানে এত ফাটল আছে, ইন্দাবাজিম্বি দেখিয়ে না দিলে ওগুলোর ভেতর থেকে জায়গাটা খুঁজে বের করতে পারতাম কিনা সন্দেহ। আরও কিছুটা এগিয়ে জায়গাটা ভালোভাবে লক্ষ্য করলাম। পাহাড়টা ওখানে একেবারে খাড়া নয়, কিন্তু আশেপাশে যে খাঁজগুলো আছে তার প্রত্যেকটা মলিন হয়ে আছে বেবনের বীজটায়। পাহাড়টার উপর দিকে উঠে যেখানে ফাঁকা জায়গাটায় গিয়ে মিলেছে, তার পাশে একটা ঝোপের গায়ে আটকে আছে সাদা কি যেন একটা জিনিস। ভালো করে লক্ষ্য করে বুঝলাম একটা রুমাল। ওদের যে এখানে আনা হয়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। দুরু দুরু বুকে উঠতে শুরু করলাম উপর দিকে। পাথর সমতল বলে প্রথম 20 ফুট উঠা গেল সহজেই, কিন্তু পরের 10 ফুট অত্যন্ত দুর্গম। তবে কর্মঠ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব নয়। ধীরে ধীরে পেরিয়ে গেলাম ওই 10 ফুট। আমার পেছনে পেছনে ইন্দাবাজিম্বি। শেষে 12 কি 15 ফুট দড়ির সাহায্য ছাড়া ওঠা অসম্ভব। ভাগ্য আমাদের খুবই ভালো যে ফাঁকা জায়গাটার মুখে রয়েছে একটা গাছ। দড়ি ছুঁড়ে সেই গাছের কাণ্ডে আটকাতেই যা একটু ঝামেলা হলো। তারপর আর কোনো অসুবিধে রইল না। রুমালটার কাছে পৌঁছতেই দেখলাম ওটা স্টেলার। একটা পাথরে ভর দিয়ে রুমালটা নেড়েচেড়ে দেখছে। এমন সময় একটা খাঁজের ভেতর থেকে মাথা বের করে উকি দিল একটা বেবন। চিৎকার করে অদৃশ্য হয়ে গেল শয়তানটা। রুমালটা বুকের কাছে খুঁজে যত সম্ভব তাড়াতাড়ি উঠতে লাগলাম দড়ি বেয়ে। বুঝতে পারলাম সময় খুব একটা পাবো না আমরা। শয়তানটা এখনই গিয়ে সতর্ক করে দেবে অন্য বেবনদের। অবশেষে উঠলাম পাথরটার মাথায়। সরু একটা জলপথ দিয়ে ঠেকেছে একটা গিরিখাতে। তার ওপারেই সেই ফাঁকা জায়গাটা। কিছুটা এগোতে দেখলাম
গিরিখাতটা একেবারে কালো হয়ে আছে বেবুনে। আমাকে দেখেই দল বেঁধে এগিয়ে আসতে লাগলো তারা। পিঠ থেকে এলিফ্যান্ট গানটা খুলে চিৎকার করে যথাসম্ভব তাড়াতাড়ি এগিয়ে আসতে বললাম ওদের লোকজনকে। ঘুঁতঘুঁত করতে করতে নেমে আসছে শত শত বেবুন। মুখ ফাঁক হয়ে বেরিয়ে পড়েছে বড় বড় দাঁতগুলো। ওরা 50 গজের মধ্যে না আসা পর্যন্ত অপেক্ষা করলাম আমি। তারপর গুলি করলাম ঝাঁক লক্ষ্য করে। সরু জায়গাটায় গুলির শব্দ হলো ঠিক কামানের মতো, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শব্দ চাপা পড়ে গেল হাজার হাজার বেবুনের প্রচণ্ড গর্জনে। গোটা 12 বেবুন লুটিয়ে পড়ল মাটিতে। বেশিরভাগই মারা গেছে। গুঙ্গাচ্ছে মুমূর্ষগুলো। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল গোটা দল, কিন্তু পরক্ষণেই রক্তহিম করা গর্জন ছেড়ে এগিয়ে আসতে লাগলো আবার। ইন্দাবাজিম্বি পাশে না থাকলে বন্দুকে আবার গুলি ভরার আগেই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত বেবুনেরা। তার কাছে যে বন্দুকটা ছিল সেটার দুটো নল একসাথে ফায়ার করল সে। আবার থমকে দাঁড়ালো বেবুনের দল। আরও 2 জন আদিবাসী আমাদের পাশে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিল, কিন্তু তাদের গুলিতে খুব একটা কাজ হচ্ছিল না। হঠাৎ করে মরিয়া হয়ে হুড়মুড় করে এগিয়ে এলো বেবুনদের গোটা দলটা। ইতিমধ্যে আমার গুলি ভরা হয়ে না গেলে কারো আর রেহাই ছিল না। ওরা প্রায় আমাদের উপর এসে পড়েছে। ঠিক সেই সময় ফায়ার করলাম আমি। দূরত্ব অল্প থাকার কারণে গুলির ফলও হলো মারাত্মক। প্রায় প্রত্যেকটা ছররা আঘাত হানল বেবুনদের। মুহূর্তের মধ্যে গোটা জায়গাটা ভরে গেল ক্রুদ্ধ গর্জন আর গুঙ্গানির শব্দে। দূর থেকে এই শব্দ শুনলে যে কেউ মনে করতে পারে আমরা বুঝি একদল দানবের সাথে লড়ছি। সত্যি বলতে কি, জলজলে চোখ আর ভয়ঙ্কর দাঁত খিঁচুনিতে বানর বেশি দানবী মনে হচ্ছিল তাদের। কিন্তু শেষ গুলিটাতে সত্যি আতঙ্কিত হয়ে পড়ল তারা। মারাত্মকভাবে আহত কিছু সঙ্গীকে নিয়ে পিছু হটল গোটা দলটা। এই অবসরে এসে হাজির হলো আমাদের লোকেরা। সরু পথটা ধরে গিরিখাতের কাছে গিয়ে পৌঁছালাম সবাই। গিরিখাতটার দুপাশে বেশ খাড়া। একেবারে তলায় 100 গজ মতো লম্বা একটা জলপথ। নিচু হয়ে উকি দিয়ে দেখি 2 পাশে ঢাল বোঝাই হয়ে আছে বেবুনে। রাগে ফুঁসছে তারা। কেউ কেউ 2 হাতে নিজের বুক চাপড়াচ্ছে। জলপথটার পাশ দিয়ে একদল বেবুন সহ ছুটে আসছে হেনরিকা। বাতাসে উঠছে ওর লম্বা চুল। উন্মাদনার পরিষ্কার চিহ্ন ছড়িয়ে পড়েছে সারা মুখে, আর তার 2 বাহুর মধ্যে এলিয়ে পড়ে আছে ছোট্ট টোটার অচেতন দেহ। আমাদের দেখতে পাবার সাথে সাথে প্রচণ্ড ক্রোধে ছটফট করতে লাগলো হেনরিকা। দুর্বোধ্য এক চিৎকার বেরিয়ে এলো ওর গলা চিরে। কিন্তু চিৎকারটা আমাদের পক্ষে দুর্বোধ্য হলেও বেবুনরা ঠিকই বুঝল। আমাদের লক্ষ্য করে ছুঁড়ে মারতে লাগলো তারা পাথর। একটা পাথর আমার পাশ দিয়ে গিয়ে আঘাত হানল একজন কাফরিকে, আর একটা একজনের মাথায় পড়ে তৎক্ষণাৎ শেষ করে দিল তাকে। হেনরিকাকে মারার জন্য বন্দুক তুলল ইন্দাবাজিম্বি। থাবা দিয়ে নলের মুখ তুলে নিলাম উপর দিকে। গুলি চলে গেল হেনরিকার মাথার উপর দিয়ে। চিৎকার করে ওদিকে গুলি ছুটতে নিষেধ করলাম ইন্দাবাজিম্বিকে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শেষ করে দিতে পারে টোটাকে। এরপর চিৎকার করে আমার লোকদের লাইন ধরে দাঁড়াতে বললাম গিরিখাতের 2 পাশে। 2 জন সাথীকে হারিয়ে ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিল আদিবাসীরা, কিন্তু আমার কথা মতো ছুটে গিয়ে অবস্থান নিল তারা। জলপথটার দায়িত্বে রইলাম আমি, ইন্দাবাজিম্বি আর 3 জন বন্দুকধারী। চিৎকার করে আক্রমণের আদেশ দিলাম। এতক্ষণে শুরু হলো আসল লড়াই। লড়াইয়ের ভয়ঙ্করত্বে কারা কাদের ছাড়িয়ে গেল, আদিবাসীরা নাকি বেবুনেরা, বলা কঠিন। ঢাল বেয়ে তীর বেগে নেমে এলো কাফরিরা। ওদিকে হেনরিকার চিৎকারে উদ্বুদ্ধ হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল বেবুনের দল। অনেকগুলো মারা গেল এসাগায়ের আঘাতে। বন্দুকের গুলিতেও লুটিয়ে পড়ল বেশ কিছু, কিন্তু অগ্রগতি রোধ হলো না তাদের। মাঝে মধ্যে আমাদের 2-1 জনকে কাবু করে ফেলল কোনো বেবুন। সাথে সাথে অন্যরা ঝাঁপিয়ে পড়ে টুকরো টুকরো করে ফেলল তাদের। 5 জন লোক মারা গেল আমাদের। হঠাৎ করে আমার বাম হাতে কামড় দিয়ে বসলো একটা বেবুন, কিন্তু সৌভাগ্যক্রমে পেরে ফেলার আগেই এসাগায়ের খোঁচায় শয়তানটাকে হত্যা করল একজন আদিবাসী। অবশেষে আকস্মিকভাবে লড়াইয়ে ক্ষান্ত দিল বেবুনেরা। হেনরিকার চিৎকারে কর্ণপাত না করে তারা পালাতে লাগলো লেজ গুটিয়ে।
কেউ কেউ আবার পালাবার চেষ্টা করল না। 2 থাবার মুখ ঢেকে করুণ সুরে গঙ্গাতে গঙ্গাতে অপেক্ষা করতে লাগল অবশ্যম্ভাবী মৃত্যুর। হেনরিকা বুঝতে পারল লড়াইয়ে পরাজিত হয়েছে তারা। হঠাৎ টোটাকে ফেলে দিয়ে উদ্ভ্রান্তের মতো সে সোজা তেড়ে এলো আমার দিকে। বন্দুক তুললাম, কিন্তু ওই অর্ধবানর অর্ধনারীর উন্মাদিনী প্রাণীটাকে গুলি করতে বিবেক সায় দিল না। লাফ দিয়ে একপাশে সরে যেতেই লক্ষ্যভ্রষ্ট হয়ে ইন্দাবাজিম্বির উপর গিয়ে পড়ল সে। প্রচণ্ড ধাক্কায় ছিটকে মাটিতে পড়ে গেল বুড়ো, কিন্তু আবার আক্রমণ করার চেষ্টা করল না হেনরিকা। অবশিষ্ট কয়েকটা বেবুন সহ করুণ আর্তনাদ করতে করতে গিরিখাতের ঢাল বেয়ে ছুটল সে। দেখতে দেখতে চলে গেল দৃষ্টিসীমার বাইরে। লড়াই শেষ। সব শুধু 7 জনকে হারিয়েছে আমরা, কিন্তু কামড় খেয়েছে অনেকেই। সারা জীবন তারা মনে রাখবে বেবুনের দাঁত আর থাবার কথা। বেবুন মারা গেছে অসংখ্য। ভয়ঙ্কর এই লড়াইয়ের পর থেকে পৃথিবীর আর সব জানোয়ারের চেয়ে বেবুনকেই আমি সবচেয়ে বেশি ভয় পাই। জলপথ ধরে ছুটে চললাম আমরা। প্রথমে কোলে তুলে নিলাম টোটাকে। মূর্ছা যায়নি সে, প্রচণ্ড আতঙ্কে বাকরোধ হয়ে গেছে। শরীরের কোথাও আঘাত লাগেনি তার, তবে মানসিকভাবে সুস্থ হতে অনেক সময় লাগবে। চিনতে পেরে ছোট্ট 2 হাতে আমার গলা জড়িয়ে ধরল সে। পাছে আরও ভয় পায়, সেজন্য আর কারো কোলে দিলাম না ওকে। এগোতে এগোতে তীব্র আতঙ্কে ছেয়ে গেল মন। বারবার মনে হতে লাগলো, স্টেলা কি বেঁচে আছে? ওকে কি আদৌ খুঁজে পাবো তো? আর কিছুক্ষণের মধ্যে কোন সত্যের মুখোমুখি হতে হবে কে জানে। স্টেলার চিন্তায় টোটার ভার টেরই পাচ্ছিলাম না আমি। জলপথটা পেরোতেই দেখতে পেলাম অসাধারণ এক দৃশ্য। প্রকৃতি এখানে সৃষ্টি করেছে প্রকাণ্ড এক অ্যাম্ফি থিয়েটার। মানুষের তৈরি বৃহত্তম অ্যাম্ফি থিয়েটারের চেয়েও, যেটা অন্তত 3 গুণ বড়। চারপাশে খাড়া উপর দিকে উঠে গেছে 100 থেকে 200 ফুট উঁচু নিরেট পাথরের দেয়াল। সমতল মেঝে বোঝাই হয়ে গেছে চমৎকার সব ফুলের গাছে। একটা স্রোতশ্রেণী বয়ে চলেছে গাছগুলোর মাঝখান দিয়ে। টোটাকে জিজ্ঞেস করলাম কোথায় লুকিয়ে রাখা হয়েছে স্টেলাকে, কিন্তু কোনো জবাবই দিল না সে। ফলে চারদিকে ছড়িয়ে পড়ে খুঁজতে শুরু করলাম আমরা। যদি হঠাৎ কোনো গুহার মুখ দেখা যায়, সেই আশায় প্রায় আধ ঘন্টা ধরে লক্ষ্য করতে লাগলাম পাথরের দেয়ালটা, কিন্তু লাভ হলো না কিছুই। ইন্দাবাজিম্বির দূরদর্শিতাও হার মানল এবার। সে শুধু বলল, এখানকার কোনো গুহায় লুকিয়ে রাখা হয়েছে স্টেলাকে, কিন্তু গুহাটা কোথায় তা বলতে পারল না। অবশেষে প্রাকৃতিক অ্যাম্ফি থিয়েটারের মাথার উপরে উঠে এলাম আমরা। সামনে পথ রোধ করা আছে আরেকটা পাথরের দেয়াল। ঘাস, ভুঁইফুর আর বিভিন্ন রকম লতা পাতায় ঢাকা পড়ে আছে দেয়ালের পাদদেশ। দেয়ালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গলা ছেড়ে ডাকতে লাগলাম স্টেলার নাম ধরে। হঠাৎ দম বন্ধ হবার উপক্রম হলো আমার। মনে হলো ক্ষীণস্বরে কে যেন সাড়া দিল আমার ডাকের। যেদিক থেকে শব্দটা এলো বলে মনে হলো, সেদিকে গিয়ে ডাক দিলাম আবার। হ্যাঁ, স্টেলাই সাড়া দিচ্ছে। শব্দটা যেন আসছে পাথরের দেয়ালের একেবারে ভেতর থেকে। লতাপাতাগুলোর মাঝে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো গুহামুখ নজরে পড়ল না কোথাও। পাথরটা সরাও, ভেসে এলো স্টেলার কণ্ঠ। বড় একটা পাথর চাপা দেয়া আছে গুহার মুখে। একটা বর্ষা নিয়ে খোঁচাতে রাখলাম দেয়ালের গায়ে। হঠাৎ এক জায়গায় বর্ষাটা ঢুকে গেল অনেকখানি। লতাপাতা সরাতে দেখতে পেলাম বিরাট একখণ্ড পাথর। গুহার মুখে এমন নিখুঁতভাবে বসানো রয়েছে পাথরটা, তীক্ষ্ণতম চোখেও যা অনায়াসে ফাঁকি দিতে পারে। 2 জন আদিবাসী সরিয়ে ফেলল পাথরটা। বেরিয়ে পড়ল সরু একটা পথ। দুরু দুরু বুকে এগোলাম সেই পথ ধরে। একটু পরেই পাওয়া গেল বোতল আকৃতির একটা ছোট্ট গুহা। সেটা পেরোতেই পেলাম দ্বিতীয় আরেকটা গুহা। প্রথমটার চেয়ে এটা অনেক বড়। এক নজরে চিনতে পারলাম গুহাটা। এটা ইন্দাবাজিম্বি আমাকে দেখিয়েছিল পানির ভেতরে। গুহাটার শেষ প্রান্তে এক টুকরো চামড়ার উপর আধশোয়া হয়ে আছে একটা মেয়ে, স্টেলা। ছুটে গেলাম সেদিকে। হ্যাঁ, স্টেলাই তো। চামড়ার দড়িতে ওর হাত পা বাঁধা।
ছড়ে গেছে শরীরে এখানে সেখানে, কিন্তু বেঁচে তো আছে। আমাকে দেখে চিৎকার করে উঠল সে, তারপর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতেই মূর্ছা গেল। ভাগ্যিস একটু আগে মূর্ছা যায়নি, কারণ ওর সাড়া না পেলে এই গুহা খুঁজে পেতাম বলে বিশ্বাস হয় না। অবশ্য গুহাটা খুঁজে পাবার ব্যাপারে ইন্দাবাজিম্বের জাদুর কৃতিত্বও কম নয়। বাইরের খোলা বাতাসে গিয়ে একটা গাছের ছায়ায় শুইয়ে দিলাম স্টেলাকে। কেটে দিলাম সমস্ত বাঁধন। যতক্ষণ ভেতরে ছিলাম ভালোভাবে লক্ষ্য করেছি গুহাটা। পানির ভেতরে যেমন দেখেছিলাম তার সাথে কোনো অমিল নেই। আগুন জ্বলছে এক পাশে, তার ধারেই পড়ে আছে দুটো কাঠের পাত্র। একটা পাত্রে অর্ধেক পানি ভরা, এটা দেখেছিলাম বেবুনের হাতে। গুহাটার চারদিকে যতই দেখলাম ততই বিস্মিত হলাম। সম্পূর্ণ অশিক্ষিত একজন বুনো লোক এরকম শক্তি ধারণ করে কল্পনাও করা যায় না। ভালো করে তাকালাম স্টেলার দিকে। মুখে আঁচড়ের চিহ্ন, কান্নার দাগ শুকিয়ে আছে গালের উপর। ফালি ফালি হয়ে ন্যাকড়ার মতো ঝুলছে পরনের পোশাক। ধুলোবালে লেগে মলিন হয়ে গেছে চমৎকার চুলের গুচ্ছ। একজন আদিবাসীকে দিয়ে পানি আনিয়ে ছিটিয়ে দিলাম ওর মুখে। তারপর জোর করে ঠোঁট ফাঁক করে ঢেলে দিলাম খানিকটা ব্র্যান্ডি। একটু পরেই চোখ মেলল সে। তারপর ঠিক টোটার মতো দু হাতে আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে অস্ফুটে ধন্যবাদ জানাতে লাগলো ঈশ্বরকে। কিছুক্ষণ পর অনেকটা শান্ত হয়ে এলো সে। ওকে আর টোটাকে খাবার দিয়ে খেতে বসলাম আমিও। দুটো সেদ্ধ ভুট্টা ছাড়া গত 24 ঘন্টায় পেটে কিছু পড়েনি। খাওয়া সেরে হাত মুখ ধুয়ে এখানে সেখানে গেটু দিয়ে ছেঁড়া পোশাকটা যথাসম্ভব ভদ্রস্ত করে তুলতে লাগলো স্টেলা। তারই ফাঁকে জিজ্ঞেস করে করে আমি জেনে নিলাম গতকালকের ঘটনা। জিনিসপত্র গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে পড়ে সে। বাবার কবরটা একেবারে দেখার স্বাদ জাগে। পরদিন ভোরে রওনা দিলে কবরটা দেখার তো আর সুযোগ পাওয়া যাবে না। কবরে ফুল দেওয়ার জন্য বাগানে ঢুকল সে। ফুল সংগ্রহ করে রওনা দিল কবরের উদ্দেশ্যে। ঠুটা আর দুটো কুকুরও চলল তার সাথে। কবরে ফুল দেওয়ার পর বাবার স্মৃতি খুবই বিষণ্ণ করে তুলল ওর মনটা। হাঁটু মুড়ে কবরের পাশে বসে পড়ল সে। এদিকে ওর অজান্তে হাঁটতে হাঁটতে টোটা চলে গেল আরেক দিকে। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ায় কুকুর দুটো গেল টোটার পেছনে পেছনে। বেশ কিছুক্ষণ পর কুকুর দুটো ডাকে চমক ভাঙল ওর। 100 গজ দূরে কিসের উদ্দেশ্যে যেন ভীষণভাবে গজরাচ্ছে কুকুর দুটো। এরপরেই হঠাৎ করে ভেসে এলো টোটার চিৎকার। উঠে শব্দ লক্ষ্য করে সোজা দৌড় দিল সে। দেখল ফাঁকা একটা জায়গায় টোটাকে দু হাতে জাপতে ধরে আছে হেনরিকা, বেবুনের চামড়া গায়ে দিয়ে। মুখে কালো রং করলেও শয়তানটাকে চিনতে একটু অসুবিধা হয়নি ওর। হেনরিকার চারপাশ ঘিরে আছে অসংখ্য বেবুন। তাদেরই কয়েকজন মিলে টেনে টেনে ছিঁড়ছে হতভাগ্য কুকুর দুটোকে। হেনরিকা, চেঁচিয়ে উঠল স্টেলা। এসব হচ্ছে কি? টোটাকে ধরে টানাটানি করছো কেন? পরিপূর্ণ দৃষ্টিতে হেনরিকা এবার তাকালো তার দিকে। সে যে মানসিকভাবে সুস্থ নেই তা এক নজরে বুঝতে পারল স্টেলা। টোটাকে ছেড়ে দিল হেনরিকা। সাথে সাথে দৌড়ে এসে স্টেলাকে জড়িয়ে ধরল টোটা। কিন্তু হেনরিকা এবার জড়িয়ে ধরল স্টেলাকে। মুক্ত হবার জন্য ধস্তাধস্তি করল সে, কিন্তু কোনো লাভ হলো না। হেনরিকার শরীরে যেন ভর করেছে 10 জন পুরুষের শক্তি। অনায়াসে স্টেলাকে আর টোটাকে একসঙ্গে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলো সে। তারপর থেকে সময় যেন কাটতে লাগলো ঘোরের মধ্যে। পাহাড়ের ভেতর দিয়ে এগিয়ে চলল হেনরিকা। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো শুধু বেবুনের গর্জন। ইংরেজি আর কাফরি দুই ভাষাতেই বারবার তাদের ছেড়ে দিতে বলল স্টেলা, কিন্তু সেদিকে কর্ণপাত করল না হেনরিকা। হাবভাবে মনে হলো ভাষা দুটো যেন কোনোদিনই শুনেনি সে। মাঝে মধ্যে দুর্বোধ্য ভাষায় বেবুনদের আদেশ দিল সে। প্রত্যেকটা আদেশে মানল তারা। চলতে চলতে বারবার সে চুমু খেল স্টেলাকে, চুল নিয়ে নাড়াচাড়া করল, কিন্তু কোনো বেবুনকে তার গায়ে হাত দিতে দিল না। একবার হাত দেওয়ার চেষ্টা করলো একটা বেবুন, সাথে সাথে শুকনো একটা লাঠি দিয়ে তার মাথায় প্রচণ্ড বাড়ি দিল হেনরিকা। মাটিতে লুটিয়ে পড়ল বেবুনটার জ্ঞানহীন দেহ। একজন মানুষ যত শক্তিশালী হোক, সেই শক্তির একটা সীমা আছে।
স্টেলা আর টোটাকে বয়ে নিয়ে যেতে যেতে হাঁপিয়ে উঠছিল হেনরিকা, তাই মাঝে মাঝে ওদের মাটিতে নামিয়ে দিয়ে একটু জিরিয়ে নিচ্ছিল সে। এর ফাঁকে 3 বার পালাবার চেষ্টা করল স্টেলা, কিন্তু প্রতিবারই ধরা পড়ল হেনরিকার হাতে। এই সময়ে ধস্তাধস্তির ফলে পোশাকটা ছিঁড়ে গেল ওর। রওনা দেওয়ার পর থেকে ক্রমেই পাহাড়ের উপর দিকে উঠছিল তারা। রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠতে শুরু হলো নিচে নামার পালা। নামতে নামতে একসময় হেনরিকার চোখ এড়িয়ে একটা ঝোপের মধ্যে নিচের রুমালটা ফেলে দিল স্টেলা। মনে ক্ষীণ আশা, তার খোঁজ করতে আর যারা আসবে এই রুমাল তাদের কারো চোখে পড়লে পথের একটা নির্দেশ পাবে তারা। খাড়া একটা শৈলশিরা বেয়ে উঠার সময় ভীষণভাবে দুলতে লাগলো হেনরিকা। যে কোনো মুহূর্তে সে টোটাকে ফেলে দিতে পারে এই কথা ভেবে মাথাটা কেমন যেন ঘুরে উঠল ওর। কিন্তু দুজনকে নিয়ে নিরাপদে উপরে উঠে এলো হেনরিকা। তারপর আর কিছু খেয়াল নেই, বলল স্টেলা। জ্ঞান ফিরে দেখি একটা গুহায় একটা টুকরো চামড়ার উপর শুয়ে আছে আমি। পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে হেনরিকা, আর গুহাটার চারপাশে গিজগিজ করছে শুধু বেবুন আর বেবুন। টোটা গঙ্গাচ্ছে আমার কোলের ভেতরে শুয়ে। আমাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলাম হেনরিকাকে, কিন্তু কোনো জবাব না দিয়ে শুধু তাকিয়ে রইল সে। মনে হলো হয় মানুষের ভাষা সম্পূর্ণ ভুলে গেছে, নয়তো ভুলে যাওয়ার ভান করছে। মাঝে মাঝে শুধু আমাকে নেড়েচেড়ে দেখল আর চুমু খেলো 2 হাতে। ভয়ে আমার বুকের কাছে আরো সেটে এলো টোটা। তাই দেখে এমন হিংস্র দৃষ্টিতে তাকালো হেনরিকা, আমার মনে হলো যে কোনো সময় সে টোটাকে হত্যা করতে পারে। ওর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য পানি খেতে চাইলাম। একটা কাঠের পাত্রে করে পানি এনে দিল সে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, ওই গুহায় হেনরিকার বাসস্থান। বেশ কিছু ফলমূল, এমনকি খানিকটা শুকনো মাংস আছে সেখানে। আমাকে আর টোটাকে কয়েকটা ফল দিল সে। ওখানে যে কিভাবে আমার সময় কেটেছে তুমি কল্পনা করতে পারবে না অ্যালান। অপলকে চেয়ে রয়েছে হেনরিকা বেবুনদের সাথে। এখন যার আর কোনো পার্থক্য নেই বললেই চলে। বুঝতে পারলাম আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নিজের কাছে রেখে দিতে চায় সে। ওর দৃষ্টি পরিষ্কার বলছিল টোটাকেও সে বাঁচিয়ে রাখবে না। পালাবার কোনো পথ নেই, আমাদের খুঁজেও পাবে না কেউ। শুয়ে শুয়ে এই অর্ধনারী অর্ধবানর প্রাণীটার পাহারাতেই কেটে যাবে বাকি জীবন। হঠাৎ মনে পড়ল তোমার কথা। আমাকে হারিয়ে কি উদ্বেগের মধ্যেই না সময় কাটাচ্ছ তুমি? ঈশ্বর কাছে প্রার্থনা করলাম যথাসম্ভব তাড়াতাড়ি যেন এখান থেকে উদ্ধার পাই কিংবা মারা যাই। প্রার্থনা করতে করতেই কখন যেন তন্দ্রা নেমে এলো চোখের পাতায়। অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম ইন্দাবাজেম্বি এসে আমার কানে কানে বলছে কোনো ভয় নেই, তুমি নাকি আসছো আমাকে উদ্ধার করতে। আর তুমি এসে না পৌঁছা পর্যন্ত আমি যেন এমন ভাব দেখাই হেনরিকা পাশে থাকায় খুব ভালো লাগছে আমার। স্বপ্নটা এত স্পষ্ট এখনো মনে হচ্ছে ওটা বোধহয় স্বপ্ন ছিল না। ইন্দাবাচিম্বির দিকে তাকালাম, মাথা নিচু করে বসে রয়েছে বুড়ো। যাই হোক, আবারও বলতে লাগলো স্টেলা। স্বপ্নের নির্দেশ মানব বলে ঠিক করলাম। হেনরিকার একটা হাতে নিজের হাত তুলে নিয়ে মৃদু চাপ দিলাম। গোটা মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল ওর। মাথা নামিয়ে আমার হাঁটুর উপর রাখল সে। ইশারায় খাবার চাইলাম এবার। উঠে গিয়ে আমার জন্য ঝোল রান্না করতে বসল সে। আমার কাছে থাকতে ঝোলটাই ভালো রান্না করতো ও। রান্নার পর দেখলাম এই ব্যাপারটা এখনো ভুলে যায়নি। কিন্তু আমি বা টোটা কেউ বেশি খেতে পারলাম না। আতঙ্ক আর ক্লান্তিতে খিদে উবে গিয়েছিল আমাদের। ইচ্ছে করে অনেক সময় নিয়ে চুকালাম খাওয়ার পাট। ইতিমধ্যে টোটার দিকে চেয়ে ঈর্ষায় আবারও জ্বলতে শুরু করেছে হেনরিকা। একবার টোটার দিকে, একবার নিজের কোমরের গোছা ছুরিটার দিকে চেয়ে চেয়ে দেখছে সে। ওই ছুরি দিয়ে সে খুন করতে গিয়েছিল তোমাকে। একসময় ছুরিটা টেনে বের করলো সে। আতঙ্কে ভেতরটা শুকিয়ে গেল আমার। হঠাৎ মনে পড়ল আমাদের কাছে থাকতে রাগে জ্ঞান শূন্য হয়ে পড়লে গান শুনিয়ে শান্ত করতাম ওকে। ধীরে ধীরে গান গাইতে শুরু করলাম। দেখতে দেখতে মুখ ভাব শান্ত হয়ে এলো ওর। ছুরিটা আবার গুঁজে রাখলো কোমরে। মোহিত হয়ে গান শুনতে লাগলো হেনরিকা, ওর সাথে বেবনরাও। 1 ঘন্টা কি তারও কিছু বেশি সময় ধরে গেয়ে গেলাম এক নাগারে।
অতগুলো বানরের মাঝখানে বসে গান গাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতা। যেন দুঃস্বপ্নের ঘোরে গেয়ে চলেছিলাম আমি। গান শুনতে শুনতে সমজদারের মতো মাথা দোলাচ্ছিল বেবুনের দল। গান গাইতে গাইতে খুবই ক্লান্ত হয়ে পড়লাম এক সময়। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো বেবুনের ক্রুদ্ধ গর্জন। তারপরে কানে এলো তোমার এলিফ্যান্ট গানের শব্দ। মনে হলো এত মধুর শব্দ জীবনে আর কখনো শুনিনি। তড়াক করে লাফিয়ে উঠল হেনরিকা। এক মুহূর্ত কি যেন ভাবল, তারপরে টোটাকে কোলে তুলে নিয়ে ছুটে চলে গেল গুহার বাইরে। পা বাঁধা থাকায় অসহায়ভাবে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলাম না আমি। পাথর সরানোর শব্দ পেলাম। পর মুহূর্তে আলো কমে গেল গুহার ভেতরে। বুঝলাম পাথর দিয়ে আবার বন্ধ করে দেওয়া হলো গুহার মুখ। তারপর এমনকি এলিফ্যান্ট গানের শব্দ কানে আসতে লাগলো অত্যন্ত ক্ষীণভাবে। অবশেষে শুনতে পেলাম তোমার ডাক। আমার পক্ষে যতই জোরে সম্ভব সাড়া দিলাম। তারপর কি হলো সে তো তুমি নিজেই জানো। ঈশ্বরের পরম করুণা যে তুমি পথ চিনে এখানে আসতে পেরেছ। আমার বুকে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলো সে। স্টেলা আর টোটার হাঁটার শক্তিটুকু পর্যন্ত অবশিষ্ট ছিল না। ফলে রাতটা গুহাতে থেকে যেতে হলো আমাদের। অবশ্য কোনো বেবুন এলো না আমাদের বিরক্ত করতে। স্টেলা বলল গুহার ভেতরে ঘুমানো তার পক্ষে সম্ভব নয়, সুতরাং কোনো রকম একটা বিছানা তৈরি করে ওকে শুইয়ে দিলাম একটা কাঁটা গাছের নিচে। পরদিন সকালে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গতকালে কয়েকজন আদিবাসীকে পাঠিয়ে দিয়েছিলাম প্রাণ থেকে মই আনার জন্য, ফলে এবার আর নামতে অসুবিধা হলো না। কিন্তু পরদিনও হাঁটতে পারল না স্টেলা। স্ট্রেচারে করে বয়ে নিয়ে যেতে হলো ওকে। নিরাপদেই ক্রালে পৌঁছালাম সবাই। হেনরিকার চিহ্ন দেখা গেল না কোথাও। কিন্তু বাড়িতে আসার মাত্র 12 ঘন্টার মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে গেল স্টেলার। মনে হলো শারীরিক শক্তি যেন আর কিছুই অবশিষ্ট নেই ওর। বেবুনদের মাঝে ভয়ঙ্কর একটা রাত কাটানোর ফলে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল ও। পরিস্থিতি আরো খারাপ করার জন্য গা কাঁপিয়ে এলো জ্বর। কয়েকদিনের মধ্যে অবশ্য জ্বরটা কেটে গেল, কিন্তু শরীর আর কিছুতেই সারল না। আমার মনে হয় মৃত্যুর ব্যাপারটা আঁচ করতে পেরেছিল স্টেলা, কারণ সবসময় আমার ভবিষ্যতের চিন্তা করত ও, নিজেকে নিয়ে কখনো মাথা ঘামাতো না। গুটি গুটি পায়ে এগিয়ে এলো শেষের সেই দিন। ইতিমধ্যে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে ও। মা হবার পরপরই হঠাৎ একদিন অবস্থা খারাপ হয়ে গেল ওর। সারাটা রাত বসে রইলাম ওর শিয়রে। ধীরে ধীরে এক সময় ফুটল ভোরের আলো, আর কিছুক্ষণ পর সূর্য উকি দিল পূব আকাশে। মূর্ছা ভেঙে চোখ মেলে চাইল স্টেলা। ফিসফিস করে খুলে দিতে বলল ঘরের দরজা। অপলকে অনেকক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ও। তারপর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। অনেক কষ্টে একটা হাত আকাশের দিকে তুলে ফিসফিস করে বলল, ওখানে এলান, ওখানে। তারপরে বালিশের উপর কাত হয়ে পড়ে গেল মাথাটা। সব শেষ। আমার তখনকার মানসিক অবস্থা অবর্ণনীয়। মনে মনে প্রার্থনা করলাম এরকমই কোনো এক সকালে এরকম শান্তিতেই যেন আমার মৃত্যু হয়। মৃত্যুর কাছে মানুষ বড় অসহায়। এই শোক শুধু সহ্য করে যাওয়া ছাড়া আর কিছুই আর করার নেই। আমি সহ্য করেছি আমার বাবার মৃত্যুর শোক, তিনি করেছেন তার বাবার। এরকম শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি শোক সহ্য করেছে কোটি কোটি মানুষ। সবার জন্য একটাই সান্ত্বনার বাণী, এই প্রাণ ঈশ্বর দিয়েছিলেন, আবার তিনি তা ফিরিয়ে নিলেন। ওর বাবার কবরের পাশেই কবর দিলাম ওকে। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল আদিবাসীদের কান্নায়। এমনকি ইন্দা বা জিম্বিও কাঁদল। কাঁদতে পারলাম না শুধু আমি, সব কান্না যেন শুকিয়ে গেছে। কবর দেওয়ার পরের রাত কিছুতেই ঘুম এলো না আমার। উঠে কাপড় পরে বেরিয়ে পড়লাম বাইরে। জ্যোৎস্নার চমৎকার আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। ধীরে ধীরে এগিয়ে চললাম কবরস্থানের দিকে।
কাছে পৌঁছতে কানে এলো একটা গঙ্গানি শব্দ। ভালো করে তাকাতে দেখি স্টেলার কবরের উপর উপর হয়ে বিলাপ করছে হেনরিকা। এমনভাবে দু হাতে মাটি আছড়াচ্ছে যেন কবর খুঁড়ে লাশটা তুলে আনতে চায়। স্বাস্থ্য খুবই ভেঙে গেছে ওর, পিঠের হাড়গুলো ঠেলে বেরিয়েছে, মুখ একেবারে শুকনো। হঠাৎ মাথা তুলতেই আমাকে দেখতে পেল সে। রক্তহীন করা একটা হাসি দিয়ে একটানে কোমর থেকে বের করলো ছুরিটা। আমার কোনো অস্ত্র নেই, তাই খালি হাতেই লড়ার প্রস্তুতি নিলাম, কিন্তু আক্রমণের কোনো চেষ্টাই করল না সে। এক মুহূর্ত মাথার উপর ছুরিটা উঁচু করে ধরল, তারপর সোজা ঢুকিয়ে দিল নিজের বুকে। তৎক্ষণাৎ মাটিতে আছড়ে পড়ল তার দেহ। ছুটে গেলাম ওর কাছে। এখনো মারা যায়নি। চোখ মেলে আমার দিকে চাইল সে, দৃষ্টিতে উন্মাদনার আর কোনো চিহ্ন নেই। মাখুমাজান, টেনে টেনে ইংরেজিতে বলল সে। মাখুমাজান, এখন সব কথা মনে পড়ছে। আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই না? ঠিক করে বলুন তো, ও কি সত্যি মারা গেছে? হ্যাঁ, জবাব দিলাম আমি। সত্যি মারা গেছে। তুমি ওকে হত্যা করেছ। আমি হত্যা করেছি, বলল সে। কিন্তু আমি তো ওকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, সব মনে পড়ছে। মাথা খারাপ হয়ে গেছিল আমার, জোর করে ধরে নিয়ে গিয়েছিলাম ওকে। এখন আমি সুস্থ, কিন্তু ও যে মারা গেছে। আপনি ঠিকই বলেছেন, আমি ওকে হত্যা করেছি। মাকুমাজান, আমি এখনো মরিনি। যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলুন আমাকে। আপনার প্রতি ঈর্ষায় আমাকে পাগল করে তুলেছিল। এই ঈর্ষার কারণেই আমি ওকে হত্যা করেছি। হায় রে, ও আর কিছুতে আমাকে ক্ষমা করবে না। ক্ষমায় যদি চাইতে হয়, ঈশ্বরের কাছে চাও, বললাম আমি। যত অপরাধী করুক, যে মানসিক যন্ত্রণা ভোগ করছে সে, তা দেখে করুণা হলো আমার। ক্ষমা চাই না আমি, চিৎকার দিয়ে উঠল সে। ওর ছাড়া আর কারোর ক্ষমার প্রয়োজন নেই। হঠাৎ গলার ভেতরে ঘরঘর করে উঠল ওর। তারপর শুরু হলো গঙ্গানি। গঙ্গাতে গঙ্গাতেই একটু পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। আমি ফিরে গিয়ে ডেকে তুললাম ইন্দাবাজিম্বিকে। বললাম একজন আদিবাসীকে পাঠিয়ে দিতে হবে হেনরিকার মৃতদেহ পাহারা দেওয়ার জন্যে। আমার ইচ্ছা ছিল ওকে কবর দেয়ার, কিন্তু তা আর হলো না। পরদিন সকালে উঠে শুনলাম আদিবাসীরা ওর মৃতদেহ ছুড়ে দিয়েছে শুকনের পালের মাঝে। সুতরাং এভাবেই সমাপ্তি ঘটল হেনরিকার অধ্যায়ের। ওর মৃত্যুর এক সপ্তাহ পর বেবি অ্যান্ড ক্রাল ত্যাগ করলাম। জায়গাটার প্রতি কেমন যেন একটা ঘৃণা, একটা আতঙ্ক জন্ম নিয়েছে আমার মনে। ইন্দাবাজিম্বিকে দেখে বললাম, রওনা দিচ্ছে আমি। সেই ভালো, বলল বুড়ো। এখানকার প্রয়োজন ফুরিয়েছে তোমার। যা আনন্দ, যা দুঃখ এখানে পাবার ছিল সবই পেয়ে গেছো, সুতরাং এবার রওনা দাও। জানতে চাইলাম সে আমার সাথে যাবে কিনা। না, জবাব দিল সে। এখান থেকে আমাদের পথ আলাদা হয়ে যাবে মাখুমাজান। একসাথে কিছু কাজ করব বলে আমরা দুজন একত্র হয়েছিলাম। যেহেতু কাজগুলো শেষ হয়েছে, এবার আপন আপন পথ বেছে নেব আমরা। তুমি আর ও অনেকদিন বাঁচবে মাখুমাজান, কিন্তু আমার সময় ফুরিয়ে এসেছে। এটাই আমাদের শেষ দেখা। হয়তো আবার দেখা হবে তোমার সাথে, কিন্তু এই পৃথিবীতে নয়। খুব ভারী ভারী কথা বলো তুমি, বললাম আমি। যা সত্যি তাই বলি, জবাব দিল সে। ইন্দাবাজিম্বির ওপরেই আদিবাসীদের দেখাশোনার ভার দিয়ে রওনা দিলাম আমি। চমৎকার কিছু গরু উপহার দিলাম বুড়োকে। টোটাকে সাথে নিলাম। সুখের বিষয়, বেবুনদের হাতে বন্দী হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও এখন সে সম্পূর্ণ সুস্থ। এছাড়া আমার শিশুপুত্র হেরির দেখাশোনার জন্য একজন আদিবাসী মহিলা চলল আমার সাথে। তার স্বামী মারা গেছে বেমুনদের সঙ্গে লড়াই করতে গিয়ে। বেশ কিছু দূর পর্যন্ত পিছু পিছু আসার পর ফিরে গেল আদিবাসীরা। যে গাছের নিচ থেকে আমাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছিল স্টেলা, প্রথম রাত কাটাবার জন্য সেই গাছের নিচেই আশ্রয় নিলাম।
রাতে ঘুমোতে পারলাম না। বারবার মনে পড়ল স্টেলার কথা। আমাদের সুখের দিনগুলো ক্ষণস্থায়ী হলেও ওর স্মৃতি আমার অন্তরে চিরদিন জেগে থাকবে। আমি ওকে হারিয়েছি সত্যি, কিন্তু খুবই সাময়িক এই বিরহ। একদিন ঠিকই মিলিত হব ওর সাথে। পরদিন সকালে এখান থেকে বিদায় নিল ইন্দাবা চিম্বি। বিদায় মাকমা যান, পাকা চুলগুলো দোলাতে দোলাতে বলল সে। আমি খ্রিস্টান নই। তোমার বাবা অনেক বুঝিয়ে শুনেও আমাকে খ্রিস্টান করতে পারেনি। খুবই জ্ঞানী ছিল বুড়ো। বলতো পারস্পরিক ভালোবাসা খাঁটি হলে কখনো কখনো মিলিত হবেই। কথাটি মিথ্যে নয়। আমাদের এই বিদায় নিতান্তই সাময়িক। আবার দেখা হবেই কোথাও না কোথাও। বেবিয়ান ক্রালে আবার একদিন ফিরে আসবে তুমি, কিন্তু আমার দেখা পাবে না। তবে দেখা হবেই, অন্য কোথাও, অন্যখানে। বিদায়। এক টিপ নস্যি নিয়ে ঘুরে রওনা দিল বুড়ো। নাটাল পর্যন্ত কিভাবে গেলাম তার বর্ণনা দিয়ে লাভ নেই। বেশ কিছু বিপজ্জনক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু কোনোটাই তেমন উল্লেখযোগ্য নয়। মোটামুটি নিরাপদে গিয়ে পৌঁছলাম ডারবান বন্দরে। টোটা আর হ্যারি দুজনেই সুস্থ আছে। 1 বছরেরও কিছু বেশি সময় টোটা আমার কাছে ছিল। এবার ওর একটা ব্যবস্থা করে দিলাম। ক্যাপে পোস্টিং পাওয়া একজন ইংরেজ কর্নেলের স্ত্রী টোটাকে গ্রহণ করলেন পোষ্য হিসেবে। পরে ওদের সাথে ইংল্যান্ডে চলে যায় টোটা। বড় হবার পর নর্ফোকের এক পাদ্রীর সাথে বিয়ে হয় ওর। অনেক পত্র বিনিময় হয়েছে আমাদের মধ্যে, কিন্তু দেখা সাক্ষাৎ আর কখনোই হয়নি। 3টে সন্তান রেখে আধারের দেশে চলে গেল টোটা। মিস্টার কার্সনের সম্পত্তির ব্যাপারে চিঠি লিখলাম ইংল্যান্ডে। হিসেব মতো এখন হ্যারি ওসবের উত্তরাধিকারী। কিন্তু যে উকিলের উপর বিষয় সম্পত্তির দেখাশোনার ভার ছিল, তিনি জানালেন যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক পাদ্রী আমার ও স্টেলার বিয়ে পড়ায়নি, আইনত হ্যারি ওই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। শেষমেশ ওই সম্পত্তি পেল আমার শ্বশুরের এক জ্ঞাতি ভাই। কিন্তু ইংল্যান্ড ফেরার পর অনেকেই বলল যে উকিলের বক্তব্য খুব সন্দেহজনক। খ্রিস্টানদের সব রকম নিয়মকানুন মেনে যে বিয়ে দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই আইনগত অগ্রাহ্য হতে পারে না। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি এত সম্পত্তির অধিকারী হয়ে গেলাম যে ওই সামান্য ব্যাপারে মাথা ঘামাবার কোনো ইচ্ছেই আর রইল না। ইতিমধ্যে সে জ্ঞাতি ভাই মারা যেতে সম্পত্তি পেয়েছে তার ছেলে। আমি চাই সে সুখী হোক। যাক, যা বলছিলাম, স্টেলা মারা যাবার 15 বছর পর আরেকবার গিয়েছিলাম বেবিয়ান ক্রালে। উপত্যকার পাশে সে সুপরিচিত পথে ঘোরাছুটাতে ছুটাতে দেখলাম কি ছিল আর কি হয়েছে বেবিয়ান ক্রাল। জলপ্রপাতের মৃদু শব্দ ছাড়া মৃত্যুর মতো নীরবতা বিরাজ করছে চারপাশে। ধীরে ধীরে এগিয়ে গেলাম আরো। রাস্তায় জন্মেছে বড় বড় ঘাস। নিবিড় জঙ্গলে ঢাকা পড়েছে ভুট্টার ক্ষেত। পুরে ছাই হয়ে গেছে ক্রালগুলো। চাঁদের আলোয় ঝকমক করছে ইতস্তত বিক্ষিপ্ত মানুষের হাড়। সবকিছুই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। হিংস্র কোনো উপজাতির আক্রমণে ধ্বংস হয়ে গেছে বেবিয়ান ক্রাল। আদিবাসীদের ভীতি তাহলে অমূলক ছিল না। শত্রুর এসাগাই তাদের কাউকে রেহাই দেয়নি। আর তাই শুধু স্মৃতি এখন বাসা বেঁধে আছে বেবিয়ান ক্রালে। এবার এগিয়ে গেলাম শ্বেত পাথরের ঘরগুলোর দিকে। ওগুলো এখনো নষ্ট হয়ে যায়নি। মাঝখানে একটা ঘরে ঢুকলাম। ওটাই ছিল আমাদের শোবার ঘর। একটা মোমবাতি জ্বালতে দেখলাম। অতি পরিচিত আসবাবপত্রগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। হঠাৎ মনে পড়ল এই ঘরের মেঝের নিচে একটা চোর কুঠুরি আছে। অত্যন্ত প্রিয় কিছু টুকিটাকি জিনিস ওখানে লুকিয়ে রাখত স্টেলা। চোর কুঠুরিটার ভেতরে হাত ঢুকিয়ে দিতে কাপড়ে মোড়ানো পুটলি ঠেকল হাতে। পুটলিটা খুলতে বেরিয়ে পড়ল চমৎকার একটা পোশাক। বিয়ের দিনে এই পোশাকটি পরেছিল স্টেলা। কমলা লেবুর যে ফুলগুলো দিয়ে ও সাজিয়েছিল নিজেকে, আজও রয়ে গেছে সেগুলো। পোশাকটি নেড়ে চেড়ে দেখতে দেখতে কাগজের ছোট্ট একটা মোড়ক পেলাম। তার ভেতরে রয়েছে আমারই এক গোছা চুল। স্টেলা মারা যাবার পর এখান থেকে চলে যাবার সময় কতই না খুঁজেছে এই পোশাকটি, কিন্তু চোর কুঠুরিটার কথা সেদিন একটুও মনে পড়েনি। পোশাকটি বুকে জড়িয়ে ধরে
চিরজীবনের মতো বেরিয়ে এলাম ওর ঘর থেকে। তারপর ঘোড়াটাকে একটা গাছের সাথে বেঁধে বাগানের ভেতর দিয়ে এগিয়ে চললাম কবরস্থানের দিকে। বিভিন্ন রকম বনলতায় ভরে গেছে জায়গাটা। প্রকৃতির আপন খেয়ালে একটা কমলা ঝোপ বেড়ে উঠেছে স্টেলার কবরের পাশেই। একটু করে বাতাস উঠছে আর রাশি রাশি সুগন্ধি পাতা ঝরে পড়ছে কবরের উপর। আর একটু এগুতেই ধর্মর করে উঠে দাঁড়ালো বিরাট এক বেবুন। লাফাতে লাফাতে চলে গেল ঝোপঝাড়ের আড়ালে। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে অদ্ভুত একটা চিন্তা আচ্ছন্ন করে ফেলল আমাকে। মনে হলো ওই বেবুনটা যেন হেনরিকার প্রেতাত্মা, যে ঈর্ষার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে স্টেলাকে। তার এই প্রায়শ্চিত্ত করতে বেবুনের বেশে সে যেন ওই কবরের পাহারা দিতে থাকবে অনন্তকাল ধরে। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরতি পথ ধরলাম। বাগানের ভেতর দিয়ে যেতে যেতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। কত স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। ওই তো সেই কমলা গাছ, যেটার নিচে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতাম আমরা। ওই তো সেই পাথর, যার উপরে দুজন বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কিন্তু ও কি, কে বসে আছে ওখানে? ভালো করে তাকালাম। হ্যাঁ, স্টেলাই তো। আকাশের দিকে চেয়ে বসে আছে সে। স্বর্গীয় একটা দ্রুতিতে উদ্ভাসিত হয়ে আছে সারা মুখ। জ্যোৎস্নায় ঝিকমিক করছে কালো একজোড়া চোখ, কোকড়ানো চুলের রাশিতে খেলা করছে মৃদু বাতাস। মধুর হাসি ছড়িয়ে পড়েছে গোলাপ রাঙা ঠোঁটের ফাঁকে। যুগপৎ আনন্দ আর বিস্ময় অসাড় করে ফেলল আমাকে। একটা কথাও বলতে পারলাম না। ও বলল না কিছুই। ও যেন দেখতেই পায়নি আমাকে। কিন্তু হঠাৎ করে ও চাইল আমার চোখে চোখে। এবারও কিছু বলল না, কিন্তু কি বলতে চায় বুঝতে বাকি রইল না আমার। তারপরে অদৃশ্য হয়ে গেল ও। চোখ রগড়ে তাকালাম, নেই। চাঁদের আলো লুটিয়ে আছে শূন্য পাথরের উপর। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ছায়া, ভেসে আসছে ঝর্ণার বিষণ্ণ সঙ্গীত। আর আমার অন্তরে জেগে আছে শুধু দুঃখ আর আশা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প স্টেলা এর চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের মাধ্যমে পুরো স্টেলা গল্পটি আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি আপনারা আমার গল্প পাঠ উপভোগ করছেন। আর আপনারা যদি উপভোগ করে থাকেন, অনুরোধ রইল আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে এই গল্পটি শেয়ার করার জন্য, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছে।